হ্যালো বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম ভিউয়ার হন তাহলে এক্ষুনি ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন এবং তার পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা দেব আমাদের চ্যানেলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা এর আগে কোর্স 504-এর যে টোটাল সামারি অর্থাৎ তার মধ্যে কতগুলি ব্লক রয়েছে এবং সেই অনুসারে কতগুলি ইউনিট রয়েছে সেই সম্পর্কিত একটি ভিডিও দিয়েছি। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকে আমরা শুরু করব যে কোর্স 504-এর মধ্যে ব্লক 1-এর ইউনিট 1 নিয়ে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে একটি এককের জন্য একটি করে ভিডিও তৈরি করব, কিন্তু দেখলাম যদি সেটা করতে হয় তাহলে একটি ভিডিওর জন্য আমাকে 1 ঘন্টা ধরে একটি ভিডিও করতে হবে, যেটা দুটি ক্ষেত্রেই প্রবলেম। আমার এত বড় একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া সেটাও যেমন অনেকটা সময় সাপেক্ষ, নেটের স্পিডও অতটা থাকে না যে এটা খুব সহজে সম্ভব হবে। অন্যদিকে আপনাদেরও 1 ঘন্টা ধরে একটা ভিডিও দেখার ধৈর্য আশা করি থাকবে না। তো সে কারণে আমি যেটা করব ভাবছি সেটা হচ্ছে প্রত্যেক ইউনিট ধরে যে যে প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ মনে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা। কারণ এটা জেনে রাখুন যে আপনাদের কিন্তু প্রশ্ন আসবে NIOS থেকে যে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে সেখান থেকে। অন্যদিকে আপনি যদি NIOS-এর স্টাডি মেটেরিয়াল ফলো করেন, আপনি যদি পড়েন তাহলে দেখবেন বেশ কঠিন তার শব্দ, তার বাক্যগুলি বোঝার ক্ষেত্রে বেশ কঠিন। তো আমি চেষ্টা করব সেই সব বিষয়গুলিকে সহজভাবে উপস্থাপন করার, যাতে আপনারা বিষয়গুলি অন্তত বুঝে যেতে পারেন এবং সেই অনুসারে অন্তত পরীক্ষাতে লিখে আসতে পারেন। এবং আমি এর আগেও যখন এই সব একক ধরে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে আপনারা পয়েন্টগুলোকে নোট ডাউন করুন এবং তারপরে সেই পয়েন্টগুলো বুঝে নিয়ে নিজের ভাষাতেই লিখুন। তো এখানেও সেটিই আমি বলবো। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং দেখলে আপনাদের যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলো কি না লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল আলোচনাতে। আমাদের আমাদের আজকের একক হচ্ছে শিশুরা কিভাবে গণিত শেখে। তো এখানে আমাদেরকে যা আলোচনা করতে হবে তা হলো শিশুর যে চিন্তার বিকাশ তা কেমনভাবে ঘটে, শিশুর যে গাণিতিক ধারণার বিকাশ ঘটে তাই বা কেমনভাবে ঘটে, শিশুর মধ্যে যে গণিত সম্পর্কে যে ফোবিয়া বা ভয় রয়েছে সেটা কিভাবে তৈরি হয়, বা গণিত শিখনকে কিভাবে আনন্দদায়ক করা যায় সেই সম্পর্কিত একটি বিস্তারিত আলোচনা কিন্তু এই ইউনিট থেকে করা হবে। তো গণিতকে কিভাবে আনন্দদায়ক করা যায় সেই বিষয়ক আর একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা আশা রাখবো যে এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। সেখানে আনন্দদায়কভাবে কিভাবে গণিত শেখানো যায় তার একটা ডেমো ক্লাস নেওয়া হয়েছে। আশা করছি সেই ক্লাসটি আপনারা যদি দেখেন, আপনি যদি একজন শিক্ষক হন অবশ্যই আপনার দেখা উচিত, আপনি যদি একজন শিক্ষক হতে চান অবশ্যই আপনার দেখা উচিত সেই ভিডিওটি। তো আশা রাখবো সেই ভিডিওটি আপনি এই ভিডিওর পরে দেখবেন, আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তো এবার আমরা চলে যাব আজকে আমাদের আলোচনার বিষয়ে, যেটি হলো পিয়াজের জ্ঞানীয় বিকাশের পর্যায়। এর আগে আমি বলবো শিশুর গণিত ভীতি ছোট থেকেই তৈরি হতে থাকে, আপনারা জানেন। কারণ এর মূল কারণ হলো যে আমাদের যে গণিত শিক্ষণ পদ্ধতি তা সঠিকভাবে বা বৈজ্ঞানিক পদ্ধতি ঠিকঠাক নয়, যে কারণে আমরা আরও বেশি ভয় পেতে থাকি। বাচ্চা বয়স থেকেই হয়তো এমন শিক্ষার্থী, এমন বাচ্চা খুব কমই রয়েছে যে গণিতের ওপর যার গণিত ভালো লাগে বলা যায়। তো কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা যখন ছোট ছিলেন আপনাদের কি গণিত ভীতি ছিল না। আমি আশায় রইলাম আপনাদের কমেন্টের। এ বিষয়ে একটি উদাহরণ আমি নিজের জন্যই দিতে পারি। যখন 5-6-এ পড়তাম তো তখন একটি অঙ্ক ছিল ভেড়া এবং মোষ, যতদূর সম্ভব আমার মনে পড়ছে। তো সেই নিয়ে একটি অঙ্ক যে কতগুলি মোষ রয়েছে বা গরু রয়েছে, গরু বা ভেড়া, এই ধরনের একটি অঙ্ক। আমার এই মুহূর্তে পুরোপুরি মনে পড়ছে না, কিন্তু মনে পড়ছে যে আমি ওই অঙ্কটি মুখস্থ করেছিলাম সম্পূর্ণরূপে। এবং ওই অঙ্কটি এমনই ছিল যে প্রত্যেকবার পরীক্ষাতে আসবেই এরকম একটা ধারণা ছিল। তো সেবারও এসেছিল, কিন্তু শুধুমাত্র গরুর জায়গায় ভেড়ার সংখ্যা দেওয়া হয়েছিল প্রশ্নতে এবং ভেড়ার জায়গায় গরুর সংখ্যা, কিন্তু মুখস্থ করে গেছিলাম। তো যেটা পড়েছিলাম সেটি লিখে এসেছিলাম সেখানে। ভেবেছিলাম যে ওইটি হয়তো সঠিক উত্তর হবে, কিন্তু সম্পূর্ণরূপে ভুল, কারণ সেখানে গরুর জায়গায় করে দেওয়া হয়েছিল ভেড়া এবং ভেড়ার জায়গায়
গরু। তো আপনাদের কমেন্টের আশায় রইলাম যে আপনারাও গণিতের ব্যাপারে আপনাদের কোনো অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবার আমরা আসব যে শিশু চিন্তা করে থাকে দুটি পদ্ধতির মাধ্যমে। একটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যক্ষকরণ এবং উপস্থাপন। শিশুর যা কিছু চিন্তা ঘটে, চিন্তার যে বিকাশ ঘটে তা দুটি বিষয়ের ওপর ভিত্তি করে ঘটে। একটি হচ্ছে প্রত্যক্ষকরণ, 2 নম্বর হচ্ছে উপস্থাপন। এখন প্রত্যক্ষকরণ কি? প্রত্যক্ষকরণ মানে হচ্ছে শিশুর যে ইন্দ্রিয় তার সঙ্গে সরাসরি কোনো বিষয়ের যোগাযোগ। ধরা গেল আমরা এই যে ভিডিওটি আপনি দেখছেন, আপনার চোখের সঙ্গে কিন্তু সরাসরি আপনার ইন্দ্রিয়র সঙ্গে কিন্তু এই ভিডিওটি সরাসরি একটা যোগাযোগ হচ্ছে। তো এটিকেই বলা যেতে পারে প্রত্যক্ষকরণ। এটা যে শুধু চোখের দ্বারা হবে তা নয়, এটা স্পর্শের দ্বারাও হতে পারে। আপনার ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে এই প্রত্যক্ষকরণ ঘটতে পারে। তো শিশুর ক্ষেত্রে প্রথম যে ধাপটি সেটি হচ্ছে প্রত্যক্ষকরণ, এবং দ্বিতীয় যে ধাপ সেটি হচ্ছে উপস্থাপন। যখন কিছু অভিজ্ঞতা আমাদের হয়ে যায় তারপর তার মানসিক চিত্র আমরা নিজের মনের মধ্যেই আঁকতে পারি, তো সেটিকেই বলা হচ্ছে উপস্থাপন। তো একজন শিশুর ক্ষেত্রে প্রথম হয় প্রত্যক্ষকরণ, এবং সেই জিনিসটির মানসিক চিত্র সে পরবর্তীকালে নিজের মানসিক মনের মধ্যে আঁকতে পারে, এবং ভাষার মাধ্যমে সেটিকে কিন্তু প্রকাশও করতে পারে। তো ভাষা কিন্তু এই উপস্থাপনের একটি প্রকাশভঙ্গি বলা যেতে পারে। তার মানসিক যে চিত্র সে মনের মধ্যে এঁকেছে সেটিকে প্রকাশ করা যায় এই ভাষার মধ্যে। আশা করছি বিষয়গুলি খুব একটা জটিল লাগছে না। তো এই চ্যাপ্টার থেকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো পিয়াজের জ্ঞানীয় বিকাশের পর্যায়। এখন একটি শিশুর জ্ঞানের যে বিকাশ তা কতগুলি ধাপে ঘটে থাকে, সেই শিশুর জ্ঞানের বিকাশের 4টি ধাপে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে পিয়াজে তার নিজেরই বাচ্চার ওপর পর্যবেক্ষণ করেছিলেন এবং তার ভিত্তিতে এই 4টি ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগটি সেটি হচ্ছে সেন্সরি মোটর পর্ব। এক্ষেত্রে একটি জিনিস বলবো যে আপনারা কতগুলি পয়েন্ট নোট ডাউন করে নিতে পারেন যে এই পর্যায়ে এই বিষয়গুলি ঘটে থাকে, তাহলে আপনাদের বুঝতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো পিয়াজে একটি বাচ্চার বয়স অনুসারে এই ধাপগুলিকে সাজিয়েছেন। যেমন প্রথম যে স্টেজ বলা হচ্ছে, প্রথম যে পর্যায় সেটি হচ্ছে সেন্সরি মোটর পর্ব, যেটি সাধারণত জন্ম থেকে 2 বছরের মধ্যে এই স্টেজটি থাকে, এই পর্যায়টি থাকে। এই পর্যায়ের কতগুলি বৈশিষ্ট্য হলো, এখানে ভাষাহীন বিকাশ দেখা যায়। এখানে শিশুর কোনো ভাষা থাকে না, বা অন্যভাবে বললে অর্থপূর্ণ ভাষা দেখা যায় না। দ্বিতীয় যেটি বৈশিষ্ট্য এই স্টেজের সেটি হলো এখানে জ্ঞানের যে বিকাশ ঘটে তা মূলত ইন্দ্রিয়ের সঙ্গে সরাসরি বস্তুর যোগাযোগের মাধ্যমে এই জ্ঞানের বিকাশ ঘটে, বা বস্তুর যোগাযোগ বলার থেকে পরিবেশের সঙ্গে ইন্দ্রিয়ের সরাসরি যোগাযোগের মাধ্যমেই কিন্তু জ্ঞানের বিকাশ ঘটে। শিশু তার চোখ, তার স্পর্শ দিয়ে এই সময় জ্ঞানের বিকাশ ঘটাতে থাকে। এই সময় কিছু বৈশিষ্ট্য শিশুর মধ্যে প্রতিফলিত হয়, দেখা যায়, যেগুলো পরবর্তীকালে সে ব্যবহার করে কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য। কথাটা খুব জটিল লাগলো, আমি একটি উদাহরণ দিয়ে বলি। যেমন এই সময় বাচ্চারা নিজের ঘাড় নড়াতে থাকে, হাত নড়াতে থাকে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে এই যদি আমি ঘাড় নড়ানোর কথাটাই বলি, পরবর্তী যে স্টেজগুলি রয়েছে তখন কিন্তু এই ঘাড় নড়ানোর মাধ্যমেই সে বোঝায় কোনো জিনিসকে সম্মতি দেয় অথবা কোনো জিনিসকে সম্মতি দেয় না, হ্যাঁ বা না তার ঘাড় নড়ানোর মাধ্যমেই করে থাকে। তো এই প্রাথমিক স্টেজে অর্থাৎ সেন্সরি মোটর পর্বে ওই বিষয়গুলির সূচনা হয় যা পরবর্তীকালে কোনো উদ্দেশ্য সাধন করে সেই কাজগুলি। আশা করছি বিষয়টি বোঝা গেছে। এছাড়াও এই পর্বে আরেকটি মূল বিষয় হলো সে বুঝতে পারে যে কোনো বিষয়, কোনো বস্তু তার চোখের সামনে থাক বা না থাক সেই বস্তুটির অস্তিত্ব রয়েছে। একটি উদাহরণের সাহায্যে যদি বলা যায় যে হঠাৎ যদি একটা বাচ্চার সামনে কোনো বস্তু এনে সেটিকে লুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে খুঁজতে থাকে সেই বস্তুটিকে, কারণ তার ধারণা রয়েছে তার বস্তুটি চোখের সামনে থাকুক বা না থাকুক তার কিন্তু অস্তিত্ব রয়েছে। তো এই সময়ে কিন্তু এই জ্ঞানের বিকাশটি ঘটে যায় একটি বাচ্চার। তো এই 2-3টে পয়েন্ট মূলত মনে রাখলেই আশা করছি সেন্সরি মোটর পর্ব হয়ে যাবে। দ্বিতীয় যে স্টেজ সেটি হচ্ছে প্রি অপারেশন সময়কাল, 2 থেকে 7 বছর বয়স। এটি হচ্ছে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যেটা স্টেজ বলা যায় বাচ্চার ক্ষেত্রে, প্রাক প্রাথমিকে পড়ার সময় এই স্টেজটি দেখা যায়। এক্ষেত্রে তার ভাষা, যেটা গত প্রিভিয়াস স্টেজে আমরা দেখলাম যে সেন্সরি মোটর পর্বে আমরা দেখলাম যে সেখানে কোনো ভাষা ছিল না, কিন্তু এখানে কিন্তু ভাষা তার সঙ্গে যুক্ত হয়। সেটা ইঙ্গিতের মাধ্যমে হতে পারে, আবার
কথা বা শব্দের ভাষাও হতে পারে। তো এখানে তার সঙ্গে ভাষা যুক্ত হয় বলা যেতে পারে এই জ্ঞানের বিকাশের ক্ষেত্রে। এক্ষেত্রে আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে যখন কোনো বস্তুর আকারের পরিবর্তন ঘটানো হয়, কোনো একটি বস্তুর আকারের যদি পরিবর্তন ঘটানো হয়, সেক্ষেত্রে বাচ্চাটি বোঝে যে তার পরিমাণেরও হয়তো পরিবর্তন ঘটে গেছে, বা যদি সেই আকারকে পুনরায় ফিরিয়েও আনা হয় তা সত্ত্বেও সেই বাচ্চাটি কিন্তু ধরতে পারে না যে তার কখনোই কোনো বস্তুর আকারের পরিবর্তন হলে তার পরিমাণের পরিবর্তন হয় না। এই বিষয়টি কিন্তু এই স্টেজে ধরতে পারে না একটি বাচ্চা। তৃতীয় যে স্টেজ সেটি রয়েছে কংক্রিট অপারেশন সময়কাল, যেটির সময়কাল হলো 7 থেকে 11 বছর। তো এই স্টেজটি যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক তাদের জন্য ভীষণ রকম ইম্পর্টেন্ট, কারণ এই স্টেজটিতেই সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে একটি শিশু পড়তে থাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই স্টেজটি ভীষণ ভালোভাবে বুঝতে হবে, কারণ এই স্টেজটি বোঝার ওপর ডিপেন্ড করছে আপনি সেই বাচ্চাটির থিঙ্কিং বা চিন্তা কতটা বুঝতে পারবেন। এখন এই স্টেজে যেটি বিশেষ বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে প্রি অপারেশন স্টেজে যেটা ঘটেছিল, কোনো বস্তুর আকারের পরিবর্তন ঘটলে যেমন সে বোঝে হয়তো যে বস্তুটির পরিমাণেরও পরিবর্তন ঘটেছে, কিন্তু সেটি কিন্তু এই কংক্রিট অপারেশন সময়কালে কিন্তু সেটি সে ধরতে পারে। সে বুঝতে পারে যে যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন ঘটে তাহলে কিন্তু তার পরিমাণের পরিবর্তন ঘটে না, তার পরিমাণটি কিন্তু একই থাকে। এটি কিন্তু এই কংক্রিট অপারেশন সময়কালে সে ধরতে পারে। 7 থেকে 11 বছর বয়স হচ্ছে এই কংক্রিট অপারেশনের সময়কাল। এক্ষেত্রে মূর্ত ধারণাই তার মাথায় আসে, বিমূর্ত ধারণা কিন্তু এই স্টেজে তার মাথায় আসে না, বিমূর্ত চিন্তা তার মাথায় আসে না। বিমূর্ত চিন্তা বলতে যদি খুব সহজভাবে বলা যায়, যার কোনো আকার নেই। এই গেল কংক্রিট অপারেশন স্টেজ। এবং শেষ যে 4 নম্বর স্টেজ সেটি হচ্ছে আনুষ্ঠানিক অপারেশন সময়কাল, বা যার সময়কাল হলো 11 থেকে 12 বছর থেকে। এখানে লেখা আছে যে 14 থেকে 15 বছর, কিন্তু অ্যাকচুয়ালি এই যে স্টেজটি এটা কিন্তু মৃত্যু পর্যন্ত এই স্টেজটি চলে। তার পরিবেশের সঙ্গে তার ইন্টারাকশনের মাধ্যমে তার অভিজ্ঞতা বাড়তে থাকে এবং এই স্টেজটিও কিন্তু তার চিন্তারও কিন্তু বিকাশ ঘটতে থাকে। তো এটা এখানে দেওয়া আছে, কারণটি হলো আপনাদের NIOS স্টাডি মেটেরিয়ালে এটি লেখা ছিল 14 থেকে 15 বছর, যে কারণে আমি লিখেছি। কিন্তু এই স্টেজটির কিন্তু কোনো শেষ সীমা নেই, মৃত্যু পর্যন্ত কিন্তু এই স্টেজটি চলে। এবং এই স্টেজে যেটি লাস্ট স্টেজে আমরা দেখেছিলাম যে বিমূর্ত চিন্তা করতে পারে না একটি বাচ্চা, কিন্তু এই স্টেজে তার মধ্যে বিমূর্ত চিন্তা আসে। এই স্টেজে তার মধ্যে লজিকের উদ্ভব ঘটে, এই সময় সে প্রত্যেকটি বিষয়ে লজিক প্রয়োগ করতে থাকে। তো বলা যায় এইটি হচ্ছে পূর্ণতার বিকাশ বলা যেতে পারে, একটি বাচ্চার চিন্তাধারার পূর্ণ তার দিকে এগিয়ে যায় এই স্টেজে। তো এই গেল পিঁয়াজের জ্ঞানীয় বিকাশের পর্যায়, যেটির মূলত 4টি স্টেজ রয়েছে। প্রত্যেকটি স্টেজের কিছু কিছু বৈশিষ্ট্য আপনারা করে রাখবেন এবং সেই বৈশিষ্ট্যগুলিকেই আপনাদের লিখতে হতে পারে। এই প্রশ্নটি আমার মনে হয়েছে এই একক 1 থেকে একটু ইম্পর্ট্যান্ট, আপনারা এটি নোট ডাউন করে নেন। পিঁয়াজের জ্ঞানীয় বিকাশের পর্যায় বা প্রজ্ঞামূলক বিকাশের পর্যায় বা কগনিটিভ ডেভেলপমেন্ট, এটি হয়তো আপনাদের 504-এর যে পরীক্ষা হবে সেখানে আসলেও আসতে পারে। আপনারা এই প্রশ্নটি নোট ডাউন করে নেন। আমি এই প্রশ্নটির উত্তর আলাদাভাবে তৈরি করছি এবং সেগুলিও আপনাদের প্রোভাইড করা হবে। আপনারা জানেন যে আমি সেই প্রশ্ন উত্তরের বইটি লিখে চলেছি ব্যাকএন্ডে আপনাদের জন্য। তো আশা করছি সেই বইটি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিতে পারবো। যদি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই লাইক দেবেন। যদি বিষয়টি কোনো জায়গায় সমস্যা থাকে বুঝতে তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের যারা এই ভিডিওটি দেখলে হয়তো কিছুটা উপকৃত হতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।